বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছিলাম মরহুম শফিউল বারী বাবু ভাই যখন কেন্দ্রীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হয়েছিলেন। তো উনাকে দেখতাম এবং উনার রাজনীতি, উনার মানুষের জন্য কিছু করা থেকে আসলে একটা ভালোবাসা তৈরি হওয়া। এরপর হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি এবং আদর্শ, ওই নৈতিকতাগুলি সম্পর্কে একটু রিসার্চ করার পরে এই দলের প্রতি আরও আনুগত্য স্বীকার করলাম। এই দলের প্রতি একটা ভালোবাসা জন্ম নিল। সেই থেকে বিএনপি রাজনীতিতে পথ চলা শফিউল বারী বাবু ভাইয়ের মাধ্যমে। বিগত 17 বছর আমরা রাজনীতি করতে গিয়ে অনেকগুলি প্রতিকূলতা অবস্থার মোকাবেলা করতে হয়েছে এবং অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে। আমরা অনেক সময় মৃত্যুর মুখে দাঁড়িয়েও হাসি মুখে বলতে হয়েছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্লোগান ধরতে হয়েছে, বেগম খালেদা জিয়ার স্লোগান ধরেছি এবং বাংলাদেশের মানুষের জিম্মি মানুষ ছিল ফ্যাসিবাদের হাতে, সেটার মুক্তির জন্য আমরা রাজপথে দাঁড়িয়ে লড়াই সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলাম। আমার কিছু বিজনেস আছে। আমার এই বিজনেসগুলি করতে গিয়ে আমি অনেক রকমের হ্যারাসমেন্টের শিকার হয়েছি। যেমন বনানীতে 8 নম্বর রোডের মাথায় আমার একটা গ্যাস সিলিন্ডারের বিজনেস। তা আমি এই বিজনেস করতে গিয়ে বারবার আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছি বা আমি বিজনেসগুলি করতে পারি নাই। তারা বিভিন্ন রকম করা এবং 24-এর 7 জানুয়ারিতে নির্বাচন হয়েছিল, নির্বাচনের দিন বিকেল বেলায় আমার প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়। আমার অন্যায় কি ছিল? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী, আমার অপরাধ ছিল এইটুকু। আমি যে দেশের নাগরিক হিসেবে নাগরিক যে সুবিধা পাওয়ার কথা ছিল, সেই সুবিধার বিবেচনা না করে তারা একতন্ত্র এবং তারা যে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন সেটার বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন আমার এই দোকানটি বন্ধর মাধ্যমে এবং আমাকে বহু রকমের হুমকি ধামকি বা এই এলাকায় আমাকে ঠিকমতো থাকতে দেয় নাই বিগত সময়গুলিতে। একদিকে সাংগঠনিকভাবে তারা আমাকে হ্যারাসমেন্ট করেছে, ভিন্ন দিকে পুলিশ তো তখন একটা আজ্ঞাবহ হয়ে গিয়েছিল ফ্যাসিবাদের। সেটা তো আপনারা মিডিয়ার মাধ্যমে বা সারা দেশের মানুষ জানে পুলিশকে কিভাবে তারা তাদের আনুগত্য করিয়েছিলেন। আমাদের গণ অভ্যুত্থানের সময় আমি 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছিলেন সেটার মধ্যে আসলে এখন তো আমরা অনেক নেতাকর্মী দেখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, আমরা অনেককে তখন পাইনি। কমিটিতে ছিল কিন্তু রাজপথে সক্রিয়ভাবে ছিল না। আমাদের দিক নির্দেশনা ছিল, আমাদের কাজ ছিল আমরা যে এলাকায় পলিটিক্স আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত আছি, আমাদেরকে একটু ভিন্ন কৌশল অবলম্বন করে গণ অভ্যুত্থান ঘটাতে বা সফল হতে আমাদের কিছু কৌশল ছিল। সেটা হচ্ছে আমি বনানীতে রাজনীতি করি, আমার রাজনৈতিক স্পট দেওয়া হয়েছিল বাড্ডা, আমাদের রাজনৈতিক স্পট দেওয়া আমার ছিল হলো ইস্কাটনের মোড়। তা আমি ইস্কাটনের মোড়ের ওখান থেকে যেন অনেক আছে না যে আওয়ামী লীগের সাথে হাত করে বিগত দিনগুলিতে চলেছিল, তো রাজপথে তারা ওইভাবে একজন আওয়ামী লীগের পাশে এসে যদি একটু তাকালো উনার দিকে, উনি দেখা যায় আন্দোলন ছেড়ে বাসায় চলে গেল। সেই কৌশলগুলিকে কেন্দ্র করে আমাদের এবারকার গণঅভ্যুত্থানের যে কৌশল ছিল ভিন্ন জায়গায় ভিন্ন স্পটে আমরা যুদ্ধে নামছি, হয়তো মরবো আর নয়তো জিতবো। রাজনীতি করতে গেলে রাজনীতির অনেক ভাষা আছে, যেটা নিজে জিতার জন্য জয় হওয়ার জন্য অনেকগুলি কথা মানুষ করে বা নিজে জিতার জন্য অনেক রকমের অন্যকে দোষ দিয়ে। আমাদের দেশে তো দীর্ঘদিনের এটা কালচার, একটু কাদা ছোড়াছুড়ি করে নিজেকে নিজে একটু ফ্রেশ ইমেজ দাবি করা হয়। বিএনপির মাধ্যমে, বিএনপি তো কোনো আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে আশ্রয় দেয় নাই যে আমরা আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করব। বিএনপি এখন পর্যন্ত আমরা দেখতেছি, গত 2 দিন আগে জাতীয় সংসদে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার বললেন যে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। তারা যে অন্যায় অপরাধ করেছেন, যে মায়ের বুকগুলি খালি করা হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, এবং সংসদে একটা বিল পাশও করা হয়েছে গণ অভ্যুত্থানে যারা আহত আছেন তাদের জন্য একটা বিল পাস করা হয়েছে। তাহলে এটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে একটা অপপ্রচার করা যে বিএনপি আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। আর জনাব তারেক রহমান সাহেব তো বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, তিনি বহুদলীয় গণতন্ত্রটায় ঠিক রাখতে চাচ্ছে। আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষ যারা আছে তারা অবশ্যই রাজনীতি করার সুযোগ পাবে, খারাপ মানুষগুলির বিচারের অন্তর্ভুক্ত হবে। এটাই তো আমরা চেয়েছি যে আমরা বহুদলীয় গণতন্ত্র কি, যারা এখন বিশ্লেষণ করে বহুদলীয় গণতন্ত্র সম্পর্কে তারা আগে গণতন্ত্র সম্পর্কে বুঝতে হবে। বহুদলীয় গণতন্ত্র করতে গেলে সকল দলকে আপনি সঠিক গণতান্ত্রিক চর্চা করতে দিতে হবে। বিএনপি আওয়ামী লীগকে ওই সুযোগ করে দিবে কিনা সেটা আমি জানি না, সেটা হচ্ছে আমাদের নীতি নির্ধারক যারা আছে এবং রাজনৈতিক বিশ্লেষণ যারা করে তারাই এই বিষয়ে ডিসিশন নিবে। আমি ক্ষুদ্রতম একজন কর্মী হিসাবে আমি যেটা মনে করি তাদের একটা বিচার হওয়া উচিত। তারা যে অন্যায় করেছিলেন, আমি ইস্কাটনের মোড় 5 তারিখে আওয়ামী লীগের পতন হয়েছিল, 4 তারিখে আমিও স্পট ডেট হতাম। এই যে আমার সহযোদ্ধা বাডারা থানা স্বেচ্ছাসেবক দলের আলামিন সিস্তি আমাদের অত্যন্ত কাছের ছিল। 5 তারিখ উনি 3টার সময় উনাকে গুলি করে হত্যা করা হয়। এরপর আমরা অনেক সহযোদ্ধাকে বিগত বছরগুলিতে আমরা হারিয়েছি, অনেকে গুম হয়েছেন, অনেকে খুন হয়েছেন।
আর নির্যাতনের কথা বলতে গেলে তো বিএনপির মতো নির্যাতিত এই দেশে অন্য কেউ হয় নাই। জামাত এখন বড় বড় কথা বলে, তারা তো জামাত ইসলাম কারা করতো এদেশের মানুষ তো দেখেই নেই। এদেশের মানুষ জামাতে যারা প্রতিনিধিত্ব করেছেন, যারা সংসদ নির্বাচন করেছেন, এদেরকে তো চিনে না। আর বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী যারা রাজপথে দাঁড়িয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়েও বলেছিল যে মানুষের মুক্তি চাই, মানুষের তেলের কথা বলা হয়েছে, গ্যাসের কথা বলা হয়েছে, এই বিষয়গুলি নিয়ে আমরা বারবার আন্দোলন করেছি। পুলিশের লাঠিচার্জের মুখে পড়েছিলাম, টিএসএল-এর মুখে পড়েছিলাম, তবু আমরা জনগণের কথা বলেই গিয়েছিলাম। নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু রাজপথ থেকে আমরা মানুষের জনগণের অধিকার আদায় না করে আমরা রাজপথ থেকে ফিরে আসিনি। আমার গ্রামের বাড়িতে পর্যন্ত পুলিশ গিয়ে আমার বাড়ির চারদিক ঘিরাও করা হয়। ঘিরাও করে আমার বাবা বৃদ্ধ মানুষ, উনাকে পর্যন্ত অনেকগুলি হ্যারাসমেন্টের শিকার হইতে হয়েছে। পুলিশের কি আচরণ ছিল তখন আপনারা তো এদেশের মানুষ এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে অনেকেই দেখেছেন যে আমরা ঠিকমতো বাড়িতে ঘুমাতে পারি নাই, বাসাতে ঘুমাতে পারি নাই, নিজের স্ত্রী সন্তানদেরকে যে সময় দেওয়া, আসলে আমরা ওইগুলি করতে পারি নাই। আমি লঞ্চে ঘুমাতে হয়েছে। আমাকে বিভিন্ন আত্মীয় স্বজনের যেখানে এক রাত থাকা যায় ওরকমের বাসাগুলি খুঁজে খুঁজে আমাদেরকে থাকতে হয়েছে। আত্মগোপন করে থেকেও আমরা আন্দোলনগুলি ইনশাল্লাহ সাকসেস করেছি, যেটার মাধ্যমে আজকে জনগণ কথা বলার সুযোগ পাচ্ছে। এই যে জামাতে ইসলাম যে এখন কথা বলতেছে, এটাই তো হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের একটা প্রক্রিয়া। ওনারা উনাদের মতো করে স্বাধীন করে বলতে পারতেছে। বিগত বছরগুলি থেকে স্বাধীনভাবে কথা বলার কোনো সুযোগ ছিল? আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই কথা বলতো হয়তো গুম, নয়তো হত্যা, নয়তো মামলা। আমরা বিগত দিনগুলিতে আন্দোলন সংগ্রাম করেছিলাম মানুষের মুক্তির জন্য এবং এদেশে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরার জন্য। তো অবশ্যই দলের কাছে চাওয়া আছে। আমি দলের কাছে তো টাকা পয়সা চাই না, আমরা সাংগঠনিক একটা সম্মান দলের কাছে সেটা চেয়েছি। জানি না যদি দল বিবেচনা করে, যদি আমাকে পছন্দ করে আমাকে দিবে, আবার আমার থেকে যদি যোগ্য কেউ থাকে তাকে দিবে। আমরা চাচ্ছি, এই যে আমি স্বেচ্ছাসেবক দল করি, স্বেচ্ছাসেবক দলের কাজ কি, স্বেচ্ছাসেবক দলের করণীয় কাজগুলি কি, স্বেচ্ছাসেবক দল কি কি করবে। অনেকগুলি সংগঠন আছে আমাদের, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতি দল। প্রত্যেকটি সংগঠনের নিজস্ব কিছু কাজ আছে, যেটা আমাদের আসলে ওই কাজগুলি বোঝা উচিত বা ওই কাজগুলি আমাদের করা উচিত। এখন আমরা যেটা ছাত্র দলের কাজ সেটা দেখা যায় যুব দল করতেছে, যুব দলের কাজ যেটা সেটা স্বেচ্ছাসেবক দল করতেছে, স্বেচ্ছাসেবক দলের কাজ যেটা সেটা অন্য দল করতেছে। এই বিশৃঙ্খলাগুলি থেকে আমরা একটা শৃঙ্খলার মধ্যে আসতে চাই। স্বেচ্ছাসেবক দল আমরা মানুষের সেবী, আমরা মানুষের সেবী হিসেবে থাকতে চাই। বিগত দিনগুলিতে এই যে আমাদের পাশে করাইল বস্তি আছে, গোডাউন বস্তি আছে, সাততলা বস্তি আছে, এই বস্তিগুলিতে যখনই আগুন লাগতো, স্বেচ্ছাসেবক দল আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব মানুষের পাশে দাঁড়ানো আমরা ক্ষুদ্রতম জায়গা থেকে চেষ্টা করেছি। দল যদি আমাকে দায়িত্ব দেয়, আমি বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ক্যান্ডিডেট, যদি আমাকে দল দায়িত্ব দেয়, আমি আমার দায়িত্বটুকু জনগণকে যে সেবা দেওয়ার দরকার আমি ওই সেবা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যখন আমাদের জুন ভিত্তিক প্রোগ্রামগুলি চলতেছে, ঢাকা জুনে প্রত্যেক জুনে তিনটা থানা করে আমাদের একটা কর্মসূচি চলতেছে। এরই মাঝে বরকতুল্লাহ বুলু ভাইয়ের উপরে বোলারশার বাজারের অ্যাটাক হলো, তাবিদাওয়াল ভাইয়ের উপরে আমাদের মোমবাতির প্রোগ্রামে বনানীতে অ্যাটাক হলো। এরপর আমাদের বনানী জুনের একটা প্রোগ্রাম ছিল এই আপনার তিতুমির কলেজের পাশে, এখানে গাউসুল আজম মসজিদের পাশে। সেখানে আমরা ওই প্রোগ্রামটি করার সময় যে বাংলাদেশের সর্বপ্রথম বাঁশের লাঠির মধ্যে পতাকা বেঁধে মিছিল উদ্বোধন করি আমি। আমার পরে এরপরে যুবদল, এরপরে তো পর্যায়ক্রমে সারা দেশব্যাপী এই মিছিলের তুমুল ঝড় বয়ে গেল এবং কি সারা দেশে তখন পুলিশও তো এটার জন্য ব্রিফিং দিল যে তারা একটা আতঙ্কিত, শঙ্কিত। আমরা তো আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা ওই সময় এই পদক্ষেপে যেতে হয়েছে। আমরা এই যে গণ অভ্যুত্থানের যে আন্দোলনটা, এটা যদি সফল না হতো, এরপরও তো আমাদের অনেকগুলি মানুষ, হয়তো আমিও এখন ফাঁসির আসামি থাকতাম। এই যে আমাদের পাশে যে দুর্যোগ অধিদপ্তর আছে, এখানে তো প্রমাণ হয়েছে কারা দুর্যোগ অধিদপ্তর পুড়িয়েছিলেন, সেতু ভবনটা কারা পুড়িয়েছিলেন। আওয়ামী লীগ নিজে বাঁচার জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলিতে অগ্নিসংযোগ করে আমাদের বিএনপির নেতাকর্মী ভাই বোনদেরকে ফাঁসানোর জন্য বহু রকমের ষড়যন্ত্র করেছিলেন। আমরা বিগত দিনগুলিতে সুস্থ ধারার যে আন্দোলন, তারেক রহমান সাহেবের নির্দেশে যে আপনারা সুস্থ ধারার আন্দোলন করবেন, মার খাবেন তবে জনগণের কথা বলবেন, আমরা জনগণের কথা বলেছি, মায়ের খেয়েছি, জনগণের পাশে ছিলাম বিদায় জনগণ এবার আমাদেরকে বিপুল ভোটে জয় করে তারেক রহমান সাহেবকে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে জাতীয় সংসদে অনেকগুলি আসন নিয়ে যেতে পেরেছেন। নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব হচ্ছে বয়সে মনে হয় উনি আমার থেকে জুনিয়রে হবেন। উনি যার সাথে নির্বাচন করেছিলেন মির্জা আব্বাস সাহেব, উনি তো উনার দাদার বয়সী হবেন। আসলে মিডিয়ার সামনে অনেক কথা বলা যায়, প্র্যাকটিক্যালি বাস্তবে করা অনেক কিছু সম্ভব হয় না। উনি হচ্ছে আমাদের ওই যে হিরো আলম সাহেব আগে যেমন মিডিয়াটাকে একটু করতেন, সবসময় এক এক সময় এক এক কথা বলতেন, তো হিরো আলম তো এখন ঠান্ডা হয়ে গেছে, হিরো আলমের দায়িত্বটা নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব নিয়েছেন। করুক, মানুষ তো বিনোদন পাইতে হইব। আগে যেমন ওবায়দুল কাদের সাহেবকে নিয়ে মানুষ বিনোদন পেত এদেশের মানুষ, এখন নাসির পাটোয়ারি সে বিনোদনের দায়িত্বটুকু নিয়েছে, মানুষ একটু আনন্দ পাক না, আমরা ওনাকে ওইভাবে দেখি।